আমদিনা রেদন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। কার্তিকের শুভেচ্ছা। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। গত ক্লাসগুলায় আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থিরতড়িতের অনেকগুলো শিকরণফল আলোচনা করেছি। ওগুলা বিন্দু চার্জ সম্পর্কিত ছিল। আজকের যে বিষয়টা হবে সেটা হবে বিস্তৃত চার্জ, এবং আমরা শিকরণফল আজকে 14 থেকে 16 আমরা আলোচনা করব। 14 থেকে 16 এর মধ্যে কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র, কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রতিপাদনের মধ্যে যাব আমরা। তারপরে হচ্ছে গাউসের সূত্রের প্রয়োগ, প্রয়োগে যাব আমরা। তারপর কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কুলম্বের সূত্র থেকে এর আগেই আমাদের জানা দরকার তড়িৎ ফ্লাক্স কি। যাকে বলি আমরা ইলেকট্রিক ফ্লাক্স। এই যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, এর সাথে যদি আমরা একটা তল চিন্তা করি, তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে একটা তল চিন্তা করি, অর্থাৎ কোন তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে অঙ্কিত তলের মধ্য দিয়ে, তলের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা যায় তাকেই কিন্তু সাধারণত বলা হয় তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে একটা অঙ্কিত যদি তল চিন্তা করি, তার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা যায় সাধারণত তাকেই বলা হয় তড়িৎ ফ্লাক্স। কিন্তু তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাটা আমরা ঠিক এইভাবে দেব। এই যদি একটা ক্ষেত্র হয় যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, ঠিক তার সাথে লম্ব বরাবর যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হয়, আমরা ক্ষেত্রটাকে এস দিয়ে প্রকাশ করব, সারফেসটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করব। এখানে আমরা দেখছি এই ক্ষেত্রের সাথে লম্বভাবে ই থাকছে। আর যদি ক্ষেত্র এস থাকে এবং ক্ষেত্রটা আড়াআড়ি ভাবে কাজ করে, এই ক্ষেত্রের লম্ব বরাবর এর কোনটা যদি থিটা হয়, লম্ব বরাবর তার উপাংশ হয়ে যাবে ই কস থিটা। তখন যে আমরা সংখ্যাটা দেব, তড়িৎ ফ্লাক্স ফাই হবে তড়িৎ ক্ষেত্রের লম্ব বরাবর উপাংশ এবং তড়িৎ ভেক্টর এস তার গুণফলের সমান। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং এর লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের উপাংশের যে গুণফল, তাকেই বলবো আমরা তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে প্রকাশ করব। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই সমান হবে ই কস থিটা ইনটু এস। আমরা এটাকে লিখে ফেলতে পারবো ই ডট এস, এবং তার এককটি কি হবে আমরা জানি। তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে নিউটন পার কুলম্ব, এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব, এবং ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, নিউটন পার কুলম্ব ইনটু মিটার স্কয়ার তড়িৎ ফ্লাক্সের একক। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা আরেকটা সংজ্ঞা দেখব,
গাউসীয় তল, যাকে আমরা বলবো গাউসিয়ান সারফেস। এটা কেমন? অর্থাৎ একটা যদি চার্জিত বস্তু আমরা চিন্তা করি, চার্জিত বস্তুর চারপাশে যদি একটা ক্ষেত্রফল চিন্তা করি, এই তলটাকে বলছি আমরা গাউসিয়ান তল। চার্জিত বস্তুর চারপাশে সেই ক্ষেত্রফলটা যেমনই হোক, সেটা গোলাকার আকৃতির হোক, সেটা সিলিন্ডার আকৃতির হোক, এটা চার্জিত বস্তুর চারপাশে যে তলটা, তাকে বলবো আমরা গাউসিয়ান তল বা গাউসিয়ান সারফেস। গাউসের সূত্র বা গসের সূত্র প্রয়োগের ক্ষেত্রে গাউসিয়ান তল অবশ্যই আমাদের। এইবার কুলম্বের সূত্র দিয়ে আমরা বিন্দু চার্জের কাজ করেছি। আমরা যদি চাই একটা বিস্তৃত বস্তুতে চার্জের পরিমাণ কি হবে, এই নিয়ে বিজ্ঞানী গাউস সূত্র দিয়েছেন। গাউসকে, উনি জার্মান বিজ্ঞানী কার্ল এফ গাউস, বিজ্ঞানীর নাম কার্ল এফ গাউস, উনি জার্মান বিজ্ঞানী কার্ল এফ গাউস এটা সূত্র দিয়েছেন। উনি কি বলেছেন? এই যদি একটা আমরা বিস্তৃত বস্তু নেই, তার ফ্লাক্স যদি ফাই হয়, তড়িৎ ক্ষেত্রে ফ্লাক্স যদি ফাই হয়, একে যদি আমরা শূন্য মাধ্যমের প্রবেশ সাথে গুণ দেই, তাহলে এই বস্তু বা এই বস্তু যে কোনো একটা বস্তুতে চার্জ আমরা পেয়ে যাব। অর্থাৎ উনি বলেছেন যে কোনো বিস্তৃত বস্তুতে চার্জের পরিমাণ হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা এবং ফ্লাক্সের গুণফলের সমান, তড়িৎ ফ্লাক্সের গুণফলের সমান। ফাইকে আমরা লিখে ফেলতে পারি ই ডট এস বা ই কস থিটা বা ই ডট ডি, যেভাবে আমরা ওকে বলে ফেলতে পারি। আমরা ফাইকে লিখে ফেলতে পারি ই ডট ডিএস, যদি ক্ষেত্রফলকে আমরা ছোটভাবে নেই। এখানে আমরা এটাকে ক্লোজ লাইন ইন্টিগ্রাল দিতে পারি টোটাল সারফেস ধরে। আমরা বলবো এপসাইলন 0 ইনটু ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ, বা ই ডট ডিএস যাকে আমরা ফ্লাক্স বলছি, এটা সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে গাউসের সূত্রের মূল কথা। এবং গাউসের যে সূত্র, আমরা এটা কুলম্বের সূত্র থেকে আনতে পারি। প্রথম যে শিকনফলটা কুলম্বের সূত্র থেকে আমরা গাউসের সূত্রে আসতে পারি, খুব সহজভাবে কিন্তু আমরা আসতে পারি কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র। আমরা জানি কুলম্বের সূত্র হচ্ছে দুটা বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। দুটা বিন্দু চার্জ পরস্পর থেকে যদি আর দূরত্ব থাকে, তাহলে কুলম্বের সূত্র আমরা প্রয়োগ করি। ধরো আমরা চিন্তা করি যে এই বিন্দুতে প্লাস কিউ চার্জ আছে, এর থেকে আর দূরত্বে ধরো আমরা একক ধনাত্মক একটা চার্জ রাখলাম, তাহলে এই চার্জের জন্য এই বিন্দু, এটা হচ্ছে এই বিন্দু, এই বি বিন্দুতে ধরো একক ধনাত্মক চার্জ আমরা রেখেছি। এটার জন্য প্রাবল্য আমরা বের করব। আমরা মনে করি একটা ক্ষুদ্র অংশ আমরা ডিএস নিয়েছি, প্রাবল্যের দিক সবসময় লম্ব বরাবর বাইরের দিকটাতে হচ্ছে, এটা হচ্ছে ডিএস ক্ষেত্রফল, খুব ক্ষুদ্র ক্ষেত্রফল। টোটালটার ক্ষেত্রফল কিন্তু আমরা বলবো এস। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা জানি ই সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, শূন্য মাধ্যমে চার্জ কিউ, আর একটা চার্জ হচ্ছে 1, অর্থাৎ কিউ1 যদি কিউ হয়, কিউ2 যদি a1 হয়, তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা বলতে পারবো ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, তার দিক বাইরের দিক বরাবর। এবং আমরা বলবো এটার জন্য যদি তড়িৎ ক্ষেত্রের ধরো এটার জন্য যদি ফ্লাক্স ডিফাই হয়, এই ডিএস ক্ষেত্রের জন্য ডিফাই আমরা বলতে পারবো ই ডট ডিএস। তাহলে ফাই হবে কি, টোটাল ইন্টিগ্রেশন করব আমরা ই ডট ডিএস, এটা ক্লোজ লাইন ইন্টিগ্রাল। আচ্ছা, ই ডট ডিএস হচ্ছে ই ডিএস, এবং এখানে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। তাহলে ই ডিএস কোসাইন 0 ডিগ্রি, মানে ই ডিএস কোসাইন 0 এর মান হচ্ছে আমরা জানি +1।
তাহলে E এর মান হচ্ছে 1/4πε0 Q/r²। ds এর জায়গায় ds থেকে গেল, ক্লোজ লাইন ইন্টিগ্রাল 1/4πε0 ইন্টু Q/r² রয়ে গেল ds। ds কে যদি আমরা ক্লোজ লাইন বদ্ধ সমাকলন করি আমরা পাবো 1/4πε0 Q/r²। টোটাল আমরা জানি এটা গোলাকার গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। 4π আমরা কেটে ফেলি, r² যদি আমরা কেটে ফেলি থাকছে Q/ε0। অর্থাৎ ফাই সমান হচ্ছে Q/ε0 বা ফাই ε0 ইজ ইকুয়াল টু হচ্ছে Q, বা ε0 ফাই কে আমরা আগের মতো বলে ফেলতে পারি E ডট ds ইজ ইকুয়াল টু Q। এইটাই তো হচ্ছে গাউসের সূত্র বা গসের সূত্র। অর্থাৎ বিন্দু চার্জ দিয়ে, দুটো বিন্দু চার্জ দিয়ে শুরু করেছিলাম, একটা একক ধনাত্মক বিন্দু চার্জ আর একটা হচ্ছে প্লাস কিউ চার্জ। এই দুটো বিন্দু চার্জের জন্য আমরা কুলম্বের সূত্র থেকে তড়িৎ প্রাবল্য বলেছিলাম। এটা একটু গাণিতিক ভাবে আমরা এগিয়ে আমরা দেখলাম এখান থেকে আমরা কুলম্বের সূত্র পেয়ে যাই। অর্থাৎ গাউসের সূত্র থেকে খুব সহজভাবে কিন্তু কুলম্বের সূত্রে চলে আসা যায়। হ্যাঁ, এখানে তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমরা চার্জ পেয়ে গিয়েছি। এইবার কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা যেটা 16 নম্বর শিক্ষণফলটা আমরা বলে নিই, তারপর প্রয়োগে যাব। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। কুলম্বের সূত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। প্রথমে হচ্ছে বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। আমরা এটার মধ্যে আসছি কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। বিস্তৃত চার্জের ক্ষেত্রে কিন্তু বিষয়টা হবে না। দ্বিতীয় যে সীমাবদ্ধতা এটা হচ্ছে স্থির চার্জের জন্য প্রযোজ্য কুলম্বের সূত্র। কখনোই গতিশীল চার্জের জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। এবং যে ব্যাগেরও বিষয় আছে, ব্যাগ ভি কখনোই আলোকের ব্যাগের সি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এরকম ব্যাগের জন্য কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। আরেকটা বস্তু হচ্ছে চার্জিত বস্তুর বন্টন। চার্জিত বস্তুটা যদি ধরো অনিয়মিত আকারের হয়, অনিয়মিত আকার হলেও কিন্তু আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো না। কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো না। তারপর চার্জিত বস্তুর বন্টনের বিষয় আছে। চার্জিত বস্তুর বন্টন যদি সুষম হয় সেই ক্ষেত্রে কেবলমাত্র কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। বন্টন যদি সুষম না হয়, অসম হয়, তাহলে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো না। তাহলে এই বিষয়গুলো কুলম্বের সূত্র অবশ্যই সীমাবদ্ধ, এবং এই ক্ষেত্রগুলোয় আমরা গাউসের সূত্র দিয়ে বা গসের সূত্র দিয়ে খুব সহজেই কিন্তু এই সীমাবদ্ধতাগুলো আমরা অতিক্রম করতে পারি। তাহলে বহুপদী সমাপতি সূচক প্রশ্নে যদি বিষয়গুলো আসে যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা সম্পর্কিত 2টা বা 3টা চয়েস আমরা দিয়ে দিই, আমরা খুব সহজভাবে কিন্তু এর উত্তর দিতে পারবো। আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তারপরে হচ্ছে কুলম্বের গাউসের সূত্রের প্রয়োগ। গাউসের সূত্রের সাহায্যে আমরা চার্জিত বস্তুর খুব কাছাকাছি কোনো বিন্দুতে কিন্তু তড়িৎ প্রাবল্য আমরা বের করতে পারি। প্রথমে হচ্ছে অসীম দৈর্ঘ্যের উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের একটা তার, যাতে একক দৈর্ঘ্যে আমরা চার্জের পরিমাণ জানি, ওই চার্জের জন্য আমরা ওই চার্জিত বস্তুর কাছাকাছি কোনো বিন্দুতে কিন্তু তড়িৎ প্রাবল্য বের করতে পারি। তাহলে গাউসের সূত্রের প্রয়োগ। গাউসের সূত্রের প্রয়োগ প্রথমে হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের চার্জিত বস্তুর জন্য। ধরো চার্জিত বস্তু, তার দৈর্ঘ্য হচ্ছে h দৈর্ঘ্যের একটা চার্জিত বস্তু, তার একক দৈর্ঘ্যে চার্জ ল্যামডা সমান হচ্ছে Q/h,
অর্থাৎ এতে কি পরিমাণ চার্জ দেয়া আছে, তার দৈর্ঘ্য হচ্ছে এইচ, তাহলে একক দৈর্ঘ্যে চার্জ ল্যামডা সমান হচ্ছে কিউ বাই এইচ। এটা যদি আমরা জানি, এর থেকে আর দূরত্বে যে কোনো বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করতে পারবো। আমরা এটার জন্য গাউসীয় তল চিন্তা করি। গাউসীয় তল আমরা চিন্তা করলাম, তাহলে এটা হচ্ছে একটা গাউসীয় তল, এইটা আরেকটা গাউসীয় তল, এটা আরেকটা গাউসীয় তল, 3 নম্বর গাউসীয় তল আমরা চিন্তা করলাম। এবং আমরা দেখব তড়িৎ প্রাবল্য সব সময় এদিকটাই হচ্ছে, এইখানে গাউসীয় তল এই বরাবর, এইখানে চিন্তা করব তড়িৎ প্রাবল্য সব সময় এদিকে, গাউসীয় তল ক্ষেত্রফল ভেক্টর এদিকে। এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এইদিকে, গাউসীয় তল ঠিক একই দিকে। 3টা ক্ষেত্র চিন্তা করেছি। তাহলে এক্ষেত্রে বলবো, আমরা জানি এপসাইলন নট ফাই মানে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ, যেটা গাউসের সূত্র। আমরা ই ডট ডিএস কে 3টা তল দিয়ে চিন্তা করি। 1 নম্বর ই ডট ডিএস প্লাস 2 নম্বরের জন্য ই ডট ডিএস প্লাস 3 নম্বরের জন্য ই ডট ডিএস। এখন আমরা দেখব 1 এবং 3 দুইটার ক্ষেত্রে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ই ডট ডিএস এইটা হচ্ছে 1 নম্বরের ক্ষেত্রে ই ডিএস কোসাইন 0 ডিগ্রি, 2 নম্বরের ক্ষেত্রে ই ডিএস কোসাইন 90 ডিগ্রি, এবং 3 নম্বরের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে ই ডিএস কোসাইন 90 ডিগ্রি। আমরা জানি কোসাইন 90 0 0। তাহলে এই দুটো গাউসিয়ান তলের ক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রাবল্য শূন্য হয়ে যাচ্ছে। এখানে থাকছে ই ডট ডিএস, ই বাই করে নিয়ে গেলাম আমরা ডিএস, ই এর মান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। ডিএস এর মান কি হবে, এর পরিধি হচ্ছে টুয়াইস পাই আর এবং দৈর্ঘ্য হচ্ছে এইচ, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে টুয়াইস পাই আর এইচ। পাই পাই যদি আমরা কেটে দেই আর আর আচ্ছা আমরা এটুকু রেখে দিলাম। এটা হচ্ছে ই ডট ডিএস। এইটাকে যদি আমরা এপসাইলন 0 দিয়ে গুণ দেই তাহলে পাবো আমরা কিউ, এবং আমরা বলেছি কিউ সমান হচ্ছে ল্যামডা এইচ, অর্থাৎ 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার ইন্টু টুয়াইস পাই আর এইচ সমান হচ্ছে ল্যামডা এইচ। আমরা এইচ এইচ কেটে ফেলি, পাই পাই কেটে ফেললাম, আর আর কেটে ফেললাম, এখানে একটা আর আছে। আলটিমেটলি আমরা দেখব তাহলে ই ডট ডিএস এর মানটা করলে আমরা ঠিক এই বিষয়টা পাচ্ছি, অর্থাৎ ই ডট ডিএস ইএস। আমরা বললাম কি এটাকে যদি পুরোপুরি ঠিক রেখে দেই, আমরা ওইটা যদি না করি, আমরা ই ডট ডিএস, তাহলে আলটিমেটলি এপসাইলন নট ইন্টু ই ডট ডিএস, যেটা হয়ে যাচ্ছে এপসাইলন নট ইন্টু ই ডিএস মানে আমরা বললাম ই ইন্টু টুয়াইস পাই আর এইচ, যেটা সমান হচ্ছে কিউ, কিউ মানে ল্যামডা এইচ, বা এপসাইলন নট ইন্টু ই ইন্টু টুয়াইস পাই আর এইচ সমান হচ্ছে ল্যামডা এইচ। যেখান থেকে আমরা দেখব ই সমান ল্যামডা এইচ বাই টুয়াইস পাই এপসাইলন নট আর ইন্টু এইচ তো আগেই চলে যায়, যদি আমরা এখানে নিয়ে আসি এটা থাকছে 1/2 পাই এপসাইলন নট ইন্টু ল্যামডা বাই আর। এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটা তারের জন্য
উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের একটা তার যেখানে সুষমভাবে কিউ চার্জ বন্টিত আছে, এর থেকে কাছাকাছি আর দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। আর দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান আমরা খুব সহজভাবে বের করতে, এবং এর মান হচ্ছে 1/2 পাই এপসাইলন ইনটু ল্যামডা বাই আর। আমরা একটা সহজ উদাহরণ নিই, যে একটা চার্জ, একটা সরু তারের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এবং তাতে চার্জের পরিমাণ হচ্ছে 6 মাইক্রোকুলম। কি হচ্ছে 6 মাইক্রোকুলম, 6 into 10 to the power minus 6 কুলম। তার থেকে 2 মিটার দূরে, অর্থাৎ আর যদি 2 মিটার হয়, 2 মিটার দূরে কোন বিন্দুর জন্য আমরা ল্যামডার মান বের করতে পারি, একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ বের করতে পারি। আমরা জানি ল্যামডা সমান হচ্ছে কিউ বাই এইচ, 6 into 10 to the power minus 6 ডিভাইডেড বাই এইচ এর মান হচ্ছে 4 কুলম পার মিটার। দেখব সহজভাবে এটার মান হয়ে যাবে 1.5 into 10 to the power minus 6 কুলম পার মিটার। এবং তড়িৎ প্রাবল্য ই আমরা বের করতে পারি, ই সমান 1/2 পাই এপসাইলন নট ইনটু ল্যামডা বাই আর। তাহলে 1/2 পাই এপসাইলন নট এর মান আমরা জানি 8.854 into 10 inverse 12। ল্যামডার মানটা একটু আগে আমরা বের করলাম 1.5 into 10 to the power minus 6, এবং আর এর মান হচ্ছে 2। হিসাব করলে আমরা দেখতে পাবো এটার মান হবে 1.35 into 10 to the power 4, 1.35 into 10 to the power 4। এর একক আমরা জানি নিউটন পার কুলম। সহজ উদাহরণ আমরা দিয়েছি যে একটা অসীম দৈর্ঘ্যের চার্জিত বস্তু, সুষমভাবে চার্জিত বস্তু, তার থেকে আর দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা ই হচ্ছে 1/2 পাই এপসাইলন ইনটু ল্যামডা বাই আর। তাই গাউসের সূত্র প্রয়োগ করে আমরা তড়িৎ প্রাবল্য পেলাম, একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এরকম অসংখ্য উদাহরণ তোমরা বিভিন্ন বই থেকে নিতে পারো। তাহলে গাউসের সূত্রে একটা প্রয়োগ হলো, আর প্রয়োগ কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ধর একটা গোলাকার পরিবাহীর জন্য, একটা গোলাকার পরিবাহীর জন্য দ্বিতীয় উদাহরণ হচ্ছে গোলাকার পরিবাহীর জন্য একটা গোলাকার পরিবাহী, তার ব্যাসার্ধ যদি আর হয়, তার ব্যাসার্ধ বড় হয়, এখান থেকে আর দূরত্বে কোন বিন্দুতে আমরা ধরো এই বিন্দুতে কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে পারি, পৃষ্ঠের উপরে বি বিন্দুতে প্রাবল্য বের করতে পারি, বা ভিতরে সি বিন্দুতে আমরা প্রাবল্য বের করতে পারি। আমরা দেখব এই বিন্দুতে প্রাবল্য ই হবে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার, যাকে আমি সিগমা বাই এপসাইলন নট বলতে পারি। সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমা হচ্ছে কিউ বাই এ বা কিউ বাই 4 পাই আর স্কয়ার। তাহলে বাইরে কোনো বিন্দুতে, আর দূরত্বে বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য হবে এটা, পৃষ্ঠের উপর কোনো বিন্দুতে প্রাবল্য ই সমান হবে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার। এটা পৃষ্ঠের কোনো বিন্দুতে প্রাবল্য। আর ই সমান যদি ভিতরে কোনো বিন্দুতে প্রাবল্য হয় 1/4 পাই এপসাইলন নট কিউ ইনটু আর বাই হবে আর কিউব, কিউ ইনটু আর বাই হবে আর কিউব। এটাও আমাদের মনে রাখতে হয় চার্জিত পরিবাহীর ক্ষেত্রে। তাহলে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে আমরা গাউসের সূত্র প্রয়োগ করে গ্যাসটা বের করতে পারি। 3 নম্বর প্রয়োগ হচ্ছে অসীম বিস্তৃতির একটি আহিত, অসীম বিস্তৃতির একটি চার্জিত অপরিবাহী পাতের নিকট কোন বিন্দুতে
প্রাবল্য। সেক্ষেত্রে আমরা দেখব ই সমান হবে সিগমা বাই 2s এপসাইলন নট। আর যদি আমরা দুইটা চার্জিত পরিবাহী নেই, একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ, সেই ক্ষেত্রে আমরা দেখব প্রাবল্য ই সমান হবে সিগমা বাই এপসাইলন নট। এবং এক্ষেত্রে কি হবে, একটা চার্জের জন্য প্রাবল্যর দিক যদি এদিকে হয়, আরেকটার জন্য উল্টো দিকে হবে, এবং বাইরে কোনো বিন্দুতে আমরা সবসময় প্রাবল্য থাকবে না, প্রাবল্য থাকবে এই চার্জিত পরিবাহী দুটার ভিতরের দিকে। তাহলে এইটুকু জায়গা আমাদের মনে রাখতে হবে। তাহলে গাউসের সূত্র প্রয়োগ করে আমরা চারটা দিক পাই। এক হচ্ছে অসীম বিস্তৃতির একটা তারের জন্য, তার থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে প্রাবল্য, গোলাকার পরিবাহীর জন্য প্রাবল্য, অসীম বিস্তৃতির একটা অপরিবাহী পাতের নিকট প্রাবল্য, দুইটা বিপরীতধর্মী চার্জে চার্জিত বস্তুর জন্য প্রাবল্য। তাহলে যদি আমরা এই বিষয়গুলো জানি, খুব সহজভাবে কিন্তু আমরা গাউসের সূত্র প্রয়োগ করে বিস্তৃত চার্জের ক্ষেত্রে আমরা প্রাবল্য পাবো। তোমাদের জন্য SW থাকবে থাকবে সাজান্তপন বইয়ের 2.26, 2.30, এটা কিন্তু উদাহরণে আছে 2.31, এবং অনুশীলনীতে শুধু একটা অঙ্ক আমরা দেখেছি 27 নম্বর অঙ্ক। পাশাপাশি অবজেক্টিভ প্রশ্নগুলো তোমরা দেখবে, বিভিন্ন বই থেকে গাণিতিক সমস্যাগুলো দেখবে। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি। তাহলে এই চ্যাপ্টারটার উপর যত প্রশ্ন আছে বহু নির্বাচনী থেকে শুরু করে গাণিতিক জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, সবগুলা প্রশ্ন তোমরা রেডি করে ফেলবে। কারণ সামনেই কিন্তু আমরা পরীক্ষার জন্য বহু প্রাক নির্বাচনী পরীক্ষা দিতে হবে আমাদের। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে সবটা কাজ করো। সবাই ভালো থেকো।